আতঙ্কের নিশি। এখানে তাই শোনানো হয় যা সত্যি সত্যি ঘটে। সুপ্রিয় দর্শক, স্বাগতম আপনাদেরকে আতঙ্কের নিশির 29তম এপিসোডে। আমি আছি আপনাদের সাথে রূপক আহমেদ। অ্যান্ড আজকে আমি আপনাদেরকে মিরপুরের একটি ঘটনা শোনাবো, যে ঘটনাটি ফেসবুক থেকে কালেক্টেড হলেও বাট আমি অনেকের কাছে শুনেছি যে সেই মা এবং দুই মেয়ের সাথে এই ঘটনাটি আসলেই ঘটেছে, এবং এই ঘটনাটি একটি রান্নাঘর রিলেটেড। ঘটনাটি খুবই রহস্যময় এবং একটু অদ্ভুত বটে, বাট আমার কাছে মনে হচ্ছে ঘটনাটি আসলেই সত্যি। কারণ আমি অনেকের কাছে শুনেছি যে যেই বাড়িটা রিলেটেড এই গল্পটা, মানে ঘটনাটা, সেই বাড়িটা অ্যাকচুয়ালি মিরপুরে এক্সিস্ট করে। তাহলে আর দেরি না করে ঘটনায় চলে যাচ্ছি। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। তারিখ 12/7/2019। ঢাকার মিরপুরে আমাদের 3তলা বাসা। আমি, আমার ছোট বোন নিশি আর আমার মা একসঙ্গে থাকি। বাবা চাকরির কারণে বাইরেই থাকেন। নিশি স্কুল থেকে ফেরার পর সারা দিন টিভি দেখে, আর আমি নিজের পড়াশোনায় ব্যস্ত থাকি। মা আমাদের সবকিছু সামলে নেন, তবে ইদানিং মাকে খুব অদ্ভুত আর চুপচাপ লাগছে। রাতে মাঝে মাঝে মা বলেন, তানিয়া, ঘরে একটা অদ্ভুত আওয়াজ হয়। রান্নাঘরে বাসনপত্র নড়ে চড়ে ওঠে, মনে হয় কেউ হাঁটছে। তোর কি মনে হয়, বিষয়টা কি অস্বাভাবিক না? আমি সব সময় যুক্তি দিয়ে মাকে বোঝাই, মা তুমি বেশি ভাবো, এটা তো ইঁদুরও হতে পারে, তাই না? আর এসব আওয়াজ আমাদের কল্পনা, এই যুগে এসে এইভাবে ভাবা উচিত না। মা আর কিছু বলেন না, শুধু মাথা নিচু করে চলে যান। তারিখ 10/12/2019। আজ বাসায় আমি আর নিশি। মা কয়েক ঘন্টার জন্য মিরপুরের অন্য প্রান্তে খালার বাসায় গেছেন। নিশি কিছুক্ষণ আগে কিচেনে গেছে আম্মুর রেখে যাওয়া কাস্টার্ড আনতে। আমি আমার রুমে মোবাইলে গান শুনছিলাম। হঠাৎ নিশি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাঁপাতে শুরু করলো। ওর কপাল ঘামে ভেজা, চোখে আতঙ্ক। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি রে, কি হলো? এভাবে দৌড়ে এলি কেন তুই? ও ফিসফিস করে বলল, আপু, আমি কিচেনে গিয়ে দেখলাম আম্মু কাস্টার্ড কাটছেন। আমার ভ্রু কুচকে গেল। কি বলছিস এসব আবল তাবল? আম্মু তো খালার বাসায়, ও তো ঘন্টা খানিক আগেই বেরিয়েছে। দরজা আমি নিজে বন্ধ করেছি। নিশি গলার স্বর কাঁপিয়ে বলল, আমি ঠিক দেখেছি। আম্মু শাড়ি পরে কিচেনে দাঁড়িয়েছিলেন, আমাকে দেখে কিছু বললেন না, শুধু একভাবে তাকিয়ে থাকলেন। আমার পিঠে ঠান্ডা স্রোত বয়ে গেল, কিন্তু নিজের ভয় লুকিয়ে রেখে বললাম, তুই হয়তো ভুলভাল দেখেছিস, আম্মু আসার তো প্রশ্নই ওঠে না। ঠিক তখনই রান্নাঘর থেকে একরকম ঝনঝন শব্দ ভেসে এলো। মনে হলো কিছু একটা পড়ে গেল। নিশি ভয়ে কেঁদে উঠল। আমি সাহস সঞ্চয় করে বললাম, চল তো দেখি রান্নাঘরে কি হচ্ছে। আর আজকে যদি তুই মিথ্যে বলিস তাহলে তোর খবরই আছে, একদম মার খাবি কিন্তু। আমরা দুজনে আস্তে আস্তে রান্নাঘরের দিকে এগোলাম। রান্নাঘরে বাতি জ্বলছে। আমি সোজা দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে তাকালাম, এবং এরপরে আমি যা দেখলাম তাতে আমার শ্বাস আটকে গেল। রান্নাঘরে মা দাঁড়িয়ে আছেন। তিনি গ্যাসের চুলায় চায়ের পানি গরম করছেন। মা আমাদের দিকে ফিরে মিষ্টি হেসে বললেন, তানিয়া, চা খাবি? আমার পা যেন জমে গেল। নিশি আমার হাত শক্ত করে ধরে আছে। আমি কোনো মতে বললাম, না মা, লাগবে না। তারপর নিশিকে নিয়ে সোজা রুমে চলে এলাম, দরজা বন্ধ করে দিলাম। নিশি এত ভয়ে কাঁপছিল যে কিছু বলার অবস্থায় ছিল না। আমি তখন ফোন তুলে মাকে কল দিলাম। 3বার রিং হওয়ার পর মা ফোন ধরলেন। আমি বললাম, মা, তুমি কোথায়? মা ধীর গলায় বললেন, আমি তো তোর খালার বাসায় যাচ্ছি, রাস্তায় আছি। কেন? আমার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। কিন্তু আমরা তো এইমাত্র তোমাকে রান্নাঘরে দেখলাম মা। ফোনের ওপাশ থেকে কিছুক্ষণ চুপ থাকার পর মা বললেন, তানিয়া, দরজা বন্ধ করে দোয়া পড়ো।
খবরদার বাইরে যাবা না, আমি এক্ষুনি আসছি। আমি নিশিকে বললাম, আয়াতুল কুরসি পড়তে থাকো, ভয় পেও না, মা আসছেন। আমরা দুজন কোরআনের আয়াত পড়তে লাগলাম, কিন্তু ভয় কিছুতেই কাটছিল না। নিশি কেঁদেই চলছে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। তানিয়া, দরজাটা খোলো তো, আমি মা। মায়ের গলায় এমন কিছু একটা শোনা গেল, কিন্তু মা তো খালার বাসায়, তাহলে এই দরজার বাইরে কে? আমি নিশিকে জড়িয়ে ধরে কাঁপতে লাগলাম। নিশি ফিসফিস করে বলল, আপু, এইটা মা না, এইটা নিশ্চয়ই মা না। আমি ভেতরে ভেতরে জানি নিশি যা বলছে তাই সত্যি। আমার হাত পা অবশ হয়ে আসছিল। আমি আবার মাকে ফোন দিলাম, কিন্তু ফোন কেটে গেল। বারবার চেষ্টা করেও এক অদ্ভুত বার্তা শুনতে পেলাম, আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, দয়া করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। দরজার বাইরে থেকে মায়ের গলা আরো জোরালো হতে লাগলো। তানিয়া, দরজা খোল। আমি তোকে ভয় পাওয়াচ্ছি না মা, দরজা খোল। আমি নিশিকে ইশারায় বোঝালাম চুপ থাকতে, কিন্তু নিশি এত ভয়ে ভেঙে পড়েছিল যে ওর কাঁপুনি থামছিল না। দরজায় আঘাত বাড়তে থাকলো। আমরা প্রায় ঘন্টাখানিক বন্ধ দরজার পেছনে আতঙ্কে কাটালাম। একসময় পুরো বাসাটা একদম নিস্তব্ধ হয়ে আসলো, কোনো শব্দ নেই। আমি জানলার ফাঁক দিয়ে তাকালাম। তখন রাত 10:30। হঠাৎ দেখি মা গেট দিয়ে ভিতরে ঢুকছেন, ওনার হাতে একটা ব্যাগ। আমি চিৎকার করে বললাম, মা। মা দ্রুত দৌড়ে উপরে চলে এলেন। দরজা খুলে মাকে জড়িয়ে ধরলাম। মা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন, কি রে, কি হয়েছে তোদের? তোরা তো ভয়ে কাঁপছিস কেন? আমি সব খুলে বললাম। মা মুখে কোনো কথা না বলে রান্নাঘরের দিকে গেলেন। আমরা তিনজন রান্নাঘরে ঢুকলাম, কিন্তু সেখানে আর কেউ নেই। শুধু গ্যাসের চুলায় অল্প আগুন জ্বলছিল। কেউ যেন চা বানিয়ে রেখে গেছে। আম্মু দ্রুত পানি নিয়ে দরজার চারপাশে ছিটিয়ে দিলেন। তারপর নিচু গলায় বললেন, তানিয়া, নিশি, তোদের ভয় পাওয়ার কারণ নেই, যা আছে সেটা চুপচাপ চলে যাবে। কিন্তু মায়ের চোখের গভীরে আমি যে আতঙ্ক দেখছিলাম, তা কোনোভাবেই চুপচাপ চলে যাওয়ার মতো কিছুই মনে হচ্ছিল না। তারিখ 15/12/2019। এরপর থেকে রাতে রান্নাঘরে আমরা আর যাই না, নিশিও যায় না। মা খুব অল্প কথা বলেন, আর আমরা তিনজনই বুঝতে পারি আমাদের বাসায় কিছু একটা আছে। কিন্তু সেই কিছুটা আসলে কি, কেউই জানি না। শুধু জানি অন্ধকার নামলেই রান্নাঘর থেকে আসে সেই চায়ের গন্ধ। আমাদের বুকের ভেতরে জমে থাকা ভয়কে আরো গভীর করে তোলে। তারিখ 22/12/2019। এই কয়েকদিন আমাদের বাসায় অদ্ভুত ঘটনার মাত্রা আরো বেড়ে গেছে। নিশি এখন প্রায় রাতে ঘুম থেকে চিৎকার করে ওঠে। কখনো বলে কেউ নাকি তার রুমে দাঁড়িয়েছিল, কখনো বলে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়া তার দিকে হাত বাড়িয়েছিল। মা নিশিকে সান্ত্বনা দিতে চাইলেও আম্মুর চোখে স্পষ্ট ভয়। আমি নিশিকে বোঝাই সে হয়তো স্বপ্ন দেখেছে, কিন্তু নিশির দৃঢ়তা আর তার ভয়ের কাঁপতে থাকা শরীর আমাকে ভুল প্রমাণ করে। আমার নিজের ঘরেও রাতগুলো স্বাভাবিক নেই। কয়েকদিন ধরে মনে হচ্ছে কেউ যেন আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে গভীরভাবে আমার দিকে তাকিয়ে আছে। এক রাতে আমি স্পষ্ট শুনলাম দরজার ওপাশ থেকে কেউ ফিসফিস করে আমার নাম ধরে ডাকছে, তানিয়া, দরজা খোল মা। ভয়ে পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল। নিশিকে ডাকার সাহসও হয়নি। সারা রাত ঘুমাতে পারিনি। মাঝে মাঝে রান্নাঘরে বাতি জ্বলতে দেখি, আবার কখনো বাতি নিভে যায়। মা প্রতিদিন কিছু না কিছু পরে পানিতে ফু দিয়ে পুরো বাসায় ছিটান, কিন্তু কোনো কিছুতেই পরিস্থিতি বদলাচ্ছিল না। 31/12/2019। নতুন বছরের সন্ধ্যা, চারিদিকে আনন্দ উল্লাস, কিন্তু আমাদের বাসায় এক ভৌতিক নীরবতা। মা রাতে আমায় ডেকে বললেন, তানিয়া, নিশি, তোদের বলার অনেক কিছু ছিল, কিন্তু তোরা ভয় পেয়ে যাস বলে বলিনি। আমাদের বাসাটা আসলে অনেক পুরনো, আর পুরনো বাড়িতে অনেক সময় পুরনো স্মৃতি থেকে যায়। আম্মুর গলা কাঁপছিল। আমরা অবাক হয়ে মায়ের দিকে তাকিয়েছিলাম। মা বললেন,
আমাদের বাসাটা যেখানে তৈরি হয়েছে সেখানে আগে একটা বাড়ি ছিল। সেই বাড়ির কর্তা ছিলেন খুব খিটখিটে স্বভাবের একজন মানুষ। তার স্ত্রী খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন। লোকটাও নাকি রান্নাঘরেই এক অদ্ভুত মৃত্যুর শিকার হয়। কেউ বলে হার্ট অ্যাটাক, আবার কেউ বলে আত্মহত্যা। তারপর থেকেই এই জায়গাতে কেউ শান্তিতে থাকেনি। মায়ের কথায় আমাদের শরীর হিম হয়ে গেল। নিশি বলল, তাহলে এখন আমরা কি করব মা? মা বললেন, আমরা কালই অন্য বাসা খুঁজব, এই জায়গায় আর থাকা ঠিক হবে না। আমরা তিনজন সারা রাত একসাথে কাটালাম। ঘরের প্রতিটি শব্দে যেন মনে হচ্ছিল কেউ আমাদের উপর নজর রাখছে। রান্নাঘর থেকে মাঝরাতে কাছের বাসন পড়ার শব্দ পেলাম। নিশি আমার বুকে মাথা গুজে কাঁদছিল। আমিও ভয় পেয়েছিলাম। তারিখ 5/1/2020। আমরা বাসা বদলে ফেললাম। মিরপুর ছেড়ে মোহাম্মদপুরে চলে এসেছি। ছোট্ট একটা ফ্ল্যাট, পুরনো বাসার তুলনায় ছোট, কিন্তু এখানে আসার পরে একটা স্বস্তি পাচ্ছি। নিশিও বলল, এখানে আর সেই ভয়ানক অনুভূতি নেই। মা আমাদের নতুন বাসায় নামাজ পড়ে দোয়া করলেন। আমরা শান্তিতে থাকার আশা করছিলাম, কিন্তু সেই শান্তি খুব বেশি দিন টিকল না। তারিখ 15/1/2020। আজ রাতে আমি আর নিশি মায়ের সঙ্গে ডাইনিং টেবিলে রাতের খাবার খাচ্ছিলাম। হঠাৎ রান্নাঘর থেকে একটা ধাতব টুংটাং শব্দ ভেসে এলো। আমরা তিনজন থমকে গেলাম। মা দ্রুত রান্নাঘরে গেলেন, আমরা পেছনে পেছনে গেলাম। কিন্তু রান্নাঘরে কোনো কিছু পড়েছিল না, কিন্তু গ্যাসের চুলার সামনে একটা চায়ের কেটলি রাখা ছিল, আর তার চারপাশে পানির ফোঁটা ছড়িয়ে আছে। মা ফিসফিস করে বললেন, তানিয়া, ঋষি বের হও এখান থেকে। আমরা ভয় পেয়ে রুমে ফিরে এলাম। মা কিছুক্ষণ পরে এসে বললেন, তোদের বলেছিলাম এসব থেকে পালানো যায় না। এরা জায়গার সঙ্গে নয়, আমাদের সঙ্গে থাকে। মায়ের কথায় কাঁপতে শুরু করলাম। ঋষি বলল, আমরা এখন আবার কি করব? মা বললেন, একটাই উপায় আছে, দোয়া পড়ে যেতে হবে, আর কখনোই ভয় পাবে না। ভয় দেখানোই এদের সবচেয়ে বড় অস্ত্র। তারিখ 20/1/2020। আমাদের বাসায় প্রতিদিন কিছু না কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটছে। রান্নাঘরে কিছু রেখে গেলে তা অন্য জায়গায় পাওয়া যায়। নিশি প্রায় ঘুম থেকে উঠে দেখেছে দরজা কেউ খুলে রেখেছে। আম্মুর ওপর একটা চাপা বিষণ্ণতা নেমে এসেছে, যেন তিনি আমাদের আড়ালে কিছু লুকাচ্ছেন। তবে আজ রাতে এমন একটা ঘটনা ঘটল যা আমাকে স্তব্ধ করে দিয়েছে। আমি ঘুমিয়েছিলাম, নিশি পাশেই ছিল। হঠাৎ অনুভব করলাম ঘরের বাতি জ্বলে উঠল। চোখ খুলে দেখি দরজার সামনে একটা ছায়া এবং লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। আমার গলা শুকিয়ে যাচ্ছিল। নিশিকে জাগাতে গিয়ে দেখলাম নিশি শক্ত করে ঘুমাচ্ছে। ছায়াটি আমার দিকে এগিয়ে এলো। আমি তখন আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। ধীরে ধীরে ছায়াটি মিলিয়ে গেল। পরদিন সকালে মা বললেন, তানিয়া, তোকে একটা কথা বলি, ভয়কে শক্তি দিস না। যতবার ভয় পাবি ততবার ওরা শক্তি পাবে। সাহস রাখ। তারিখ 15/3/2020। এখনো আমরা এই বাসাতেই আছি। ভয়ের অনুভূতিগুলো কেটে গেছে। মা প্রতিদিন দোয়া পড়ে বাসায় পানি ছিটান। নিশিও এখন ভয় পায় না। আমার বিশ্বাস সব অশরীরী শক্তি হয়তো আমাদের দুর্বলতাগুলোকেই খোঁজে। সাহস আর দৃঢ়তার সাথেই তাদের দূরে রাখতে হয়। তবে মাঝে মাঝে রাতে রান্নাঘর থেকে চায়ের গন্ধ ভেসে আসলে আমি আর নিশি শুধু মার দিকে তাকাই। তিনজন একসঙ্গে দোয়া পড়ি। হয়তো এটাই একমাত্র আমাদের রক্ষা। খুব অদ্ভুত এবং খুব রহস্যময় একটা গল্প ছিল। যদিও ঘটনাটি শুনে আমার কাছে মনে হচ্ছে যে ঘটনাটা রিয়েল হতে পারে, কারণ এরকম বাসায় কিন্তু রান্নাঘরে, বাথরুমের ছাদের উপরে, এরকম অনেক জায়গায় কিন্তু এরকম উল্টাপাল্টা জিনিস দেখা যায়। সো যাই হোক, ঘটনা কিন্তু ইন্টারেস্টিং ছিল, আমার কাছে মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এরকম হরর অ্যান্ড ভূতের গল্প ঘটনা শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন, সেটার জন্য আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো ভয়ঙ্কর এবং আতঙ্কের সাথে রহস্যময় কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, খোদা হাফেজ।